শীতের শুভ্র সমাবেশ উত্তরীয় জড়িয়ে শীতের শুভ্র সমাবেশে মহানন্দ বিধৌত থেরবাদ আদর্শ উজ্জীবিত প্রতিষ্ঠান জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রতিষ্ঠান সাধনা কেন্দ্রে প্রতি বছরের ন্যায় এবছরও 31st নাইট এবং নতুন বছরকে আরো স্মরণীয় করে রাখতে নতুন বছরের প্রতি বছর শিক্ষা কর্মশালা এবং বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। আজকেও সেরকম ব্যতিক্রম নয়। আজকের অনুষ্ঠানের পূজনীয় সভাপতি, যিনি এরকম বিভিন্ন অনুষ্ঠানের সৃজনশীল কর্মপন্থা নিয়ে আমাদের মাঝে প্রতিষ্ঠা করে থাকেন, পূজনীয় সভাপতি মোদী আরাধ্যতম কল্যাণ মিত্র বড়মাতাকে বন্দনা জানাচ্ছি এবং বন্দনা জানাচ্ছি এখানে প্রতিষ্ঠানের উত্তর যোগ্য উত্তরসূরি মোদী আরাধ্যতম আচার্য মাতা সহ উত্তর পিণ্ডিকাতর ভিক্ষু সংঘ এবং উপস্থিত শ্রাবণ সংঘ সকলকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আজকের নির্দিষ্ট বিষয় ভিক্ষু জীবন এবং পাতিমুখ্য শীর্ষক আলোচনা প্রসঙ্গে কিছুক্ষণ আগে জ্যোতিষত্ব ভিক্ষু অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমিও কিছু অ্যাড করে ভিক্ষু জীবন এবং পাতিমুখ্য শীর্ষ আলোচনার কিছু দিক বেদিক আমি তুলে ধরবো। বুদ্ধ যে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, বুদ্ধ নিজ ভাষায় তিনি ধর্ম বিনয় বলে অভিহিত করতেন। ধর্ম অর্থ হচ্ছে পরম সত্য যা মানুষ আচরণ করে এবং বুদ্ধ যে ধর্মের পাশাপাশি সেই সত্যের পাশাপাশি যারা বিশেষ করে বুদ্ধের শিষ্যগণ যারা গৃহী জীবন ছেড়ে শিষ্য জীবনের ভিক্ষু জীবনে আসেন, যারা যে নিয়ম বিধি এবং প্রতিপালন করেন আচরণ করেন, তারাই মূলত সেই বিনয়ের মধ্যে অন্তর্গত হন। তাই আজকের আলোচনা বিষয়বস্তু অনুযায়ী কয়েকটি বই রিসার্চ করতে গিয়ে আমি দ্য এন্ট্রেন্স টু দ্য বিনায়া এবং দি বুক অফ ডিসিপ্লিন, তার মধ্যে আমেরিকার বংশোদ্ভূত টানিসার ভিক্ষু প্রকাশ জেফ্রি ডি গ্রাফ লিখিত ডিসিপ্লিন অফ বুদ্ধিস্ট মঙ্ক অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু বিধি নামক গ্রন্থে, যেটি জ্ঞানসন্ত বাংলাতেও অনুবাদ করেছেন বাংলায়, সেখানে দেখা যায় পর্যন্ত জেফ্রি ডিফার্ট ডিগ্রাফ তথা টানিসার ভিক্ষু চূড়াবর্গ অন্তর্গত বুদ্ধের উপদেশকে এভাবে ব্যাখ্যা করেছেন, চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। ভিক্ষু জীবন বিরাগের দিকে নয়, বিরাগের দিকে নিয়ে যায়, রাগের দিকে নয়। শৃঙ্খল মুক্ত হওয়ার শিক্ষা দেয়, শৃঙ্খলিত হতে নয়। উৎসাহ নির্ভর হওয়ার শিক্ষা দেয়, বারাক্রান্ত কিংবা বইয়ের শিক্ষা দেয় না এবং আলস্যের শিক্ষা দেয় না। এটি ধর্ম, এটি বিনয়, এটি বুদ্ধের আদর্শ, শাস্ত্র নির্দেশ। পাতিমুখ্য আমাদের মাঝে অনেক নামে পাওয়া যায়, যেমন কিছু কিছু হচ্ছে ইন্ডিক বা ইন্দো ইউরোপীয়, ইন্দো আর্য ভাষা রূপে, অন্যগুলো হলো তিব্বত বা চাইনিজ রূপে, অনুবাদ রূপে। তবে ইন্দো ইউরোপীয় ভাষার মধ্যে পালি সংস্করণটা হচ্ছে আমাদের বিশ্বের মধ্যে সব ভাষাভাষীর মধ্যে পালি সংস্করণটাই প্রথম এবং পাক্ষিক হোক মাসিক হোক পাতিমুখ্যটা আবৃত্তি করে থাকেন পালি ভাষাতে। তাই পাতিমুখ্য শব্দের অর্থ একটি আনুমানিক নির্ভর শব্দ, কেননা মহাভারত অনুসারে এর অর্থ দাঁড়ায় কুশল গুণাবলীর আদি শীর্ষ প্রবেশ বা মুখ বা শীর্ষ আদি। পাতিমুখ্য ভিক্ষু জীবনের রক্ষা কবচ এবং একটি লিখিত দলিল, যা ছাড়া ভিক্ষু জীবন রক্ষা করা প্রায় অসম্ভব। তাই যার আক্ষরিক ভাবে পাতি অর্থ হচ্ছে মার্গ কিংবা পথ এবং মুখ্য অর্থ হচ্ছে নির্বাণ, অর্থাৎ নির্বাণ লাভের পথ। শুধু সজ্জন মন্ডলী, পূজনী ভিক্ষু সংঘ শব্দটি কেবল শিক্ষাবোধগুলোর বিধানমালার নামে নয়, এটি বুদ্ধের উপদেশ এবং এভাবে পাতিমুখ্যের বুৎপত্তিগত ভাবে যেটাই অর্থ দাঁড়ানো না কেন, এটি ধর্মচর্চার একসেট মূলনীতিই বটে। তাই আক্ষরিকতা ভিক্ষুদের জন্য শিক্ষাবোধগুলোর বিধিমালা তার পালি সংস্করণে 227টি শীল বিদ্যমান, যেগুলো শাস্ত্র এবং উপদেশ অনুসারে পরাজিকা বা পরাজয়, সংঘাদেশেষ বা আনুষ্ঠানিক সভা, অনিয়ত বা অনির্দিষ্ট, নিঃসাগীয় বা বিসর্জন, পাশ্চাত্য বা দুঃস্বীকার, পাঠিনীয় বা স্বীকারোক্তি, শিক্ষীয় বা প্রশিক্ষণ এবং অধিকরণ ও সমতা অর্থাৎ বিষয়গুলির মীমাংসা। পূজনীয় ভিক্ষু সংঘ তথাগত প্রথম দিকে সাংঘিক বিনয়বিধি প্রণয়ন করার কোনো দরকার বলে মনে করেননি, কেননা তখন বুদ্ধের অনুসারীগণ সকলে ছিল উচ্চতর জ্ঞান লাভী এবং পারমে বাণসত্ব। এই যখন বুদ্ধ প্রথমে এসে বিনয়গুলো পাতিমুখ্য যখন আবিষ্কার করেনি, প্রতিষ্ঠা করেনি, তাই এক সময় সারিপুত্র বলতে বা বুদ্ধকে প্রার্থনা করেছিলেন, বাবু আপনি পাতিমুখ্য আবিষ্কার করেন বা প্রতিষ্ঠা করেন।
তখন বুদ্ধ সরাসরি নাকচ করেছিলেন, না এখন নয়, যখন সঙ্গের মধ্যে কলুষিত উৎপন্ন হবে, অনুভূত হবে এবং আসবের উপস্থিতি হবে, তখনই আমি মনে করব পাতিমুখ্য প্রতিষ্ঠা করার সময় হয়েছে। কিন্তু এই কথা কিছুদিন পরেই সময় যতই গড়ালো, তখন দেখা গেল সঙ্গের মধ্যে সেই কলুষিত এবং আসবের উৎপন্ন হয়েছিল। তখন বুদ্ধ প্রথম পাতিমুখ্যের প্রতিষ্ঠা করেছিলেন। বুদ্ধ এই উপদেশের সময় এছাড়া বুদ্ধ ভিক্ষুদের জন্য যা যা যথার্থ শোভন তার ভিক্ষুদের দেশনা স্বরূপ 10টি শিক্ষা প্রজ্ঞাপ্ত করেন। তার মধ্যে যথাসঙ্গের উৎকর্ষ সাধন, সঙ্গের স্বাচ্ছন্দ্য, অবিনীতদের রাষ্ট্রে নেদারের জন্য সুশীল ভিক্ষুদের স্বাচ্ছন্দ্য, বর্তমান জন্মের ক্লেশসমূহ দমন, ভবিষ্যৎ জন্মের ক্লেশসমূহ নিবারণ, শ্রদ্ধাহীনের মাঝে শ্রদ্ধার জাগরণ, শ্রদ্ধাবানের মাঝে শ্রদ্ধা বৃদ্ধিকরণ, সত্যধর্মের প্রতিষ্ঠা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। পাতিমুখ্য অন্তর্গত বিনয়ী নীতিগুলো শুধু সঙ্গের বাহ্যিক সমৃদ্ধির উদ্দেশ্য নয়, ব্যক্তির অভ্যন্তরীণ সমৃদ্ধিও বটে। প্রতিপালন, যে ভিক্ষু সত্যিকার অর্থে এই বিনয় নীতিগুলো প্রতিপালন করে তার কাজে স্মৃতি ও বিচার প্রয়োগ করে এই গুণগুলিকে মনের ট্রেনিং এর কাজে খুব সহায়ক হয়। সুসজ্জ মন্ডলী প্রয়োজনীয় ভিক্ষু সংঘ। এছাড়া বুদ্ধ ভিক্ষু জীবনের আরো উৎকর্ষ সাধনের জন্য তিনি 3টি উচ্চতর শিক্ষার বা প্রশিক্ষণের ব্যবস্থা করেন, যেটাকে উচ্চতর শিক্ষা এবং উচ্চতর চিত্তের শিক্ষা এবং উচ্চতর প্রজ্ঞা শিক্ষা বলে অভিহিত করেন ভিক্ষু। তাই তিনি একসময় ভিক্ষুদেরকে লক্ষ্য করে বলেছিলেন, হে ভিক্ষুগণ, এমনও হয় একজন ভিক্ষু শীল, সমাধি ও প্রজ্ঞায় পরিপূর্ণ হয়। অর্থাৎ একজন অর্হৎ ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদগুলোর ক্ষেত্রে যে অপরাধ পড়ে যায় এবং তার প্রতিকার করে, তা কেন হয়? তাই ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদগুলো যে ক্ষেত্রে অব্যাহত পারে, কিন্তু যেগুলো ব্রহ্মচর্যের জন্য মূল ও যথার্থ শিক্ষাপদ সেই হচ্ছে একজন যেগুলোতে তার শিক্ষা তাকে স্থির, তার সাথে তাকে অটল, সেই শিক্ষাপদগুলো গ্রহণ করে সেই অনুযায়ী নিজেকে প্রশিক্ষিত করে ক্লেশ সমূহ ধ্বংস করে নিষ্কুলস চিত্ত বিমুক্তি এবং প্রজ্ঞা বিমুক্তিকে তার নিজের মধ্যে তখন এবং সেভাবে সরাসরি জানে এবং উপলব্ধি করে সে বাস করে। তাই বনমতে যখন শিশু গড়াতেন এবং তখন অনেক শিষ্যরা বলতেন, ভাবতে ভিক্ষু জীবন খুবই কষ্টদায়ক, খুবই কষ্টসাধ্য, জটিল, আমি রক্ষা করতে পারবো না। তখন বনমতে বলতেন, তোমরা মুখ্য পুরুষ, তোমরা হীনবীর্য, ভিক্ষু জীবন শুধু, তখন বনমতে বলতেন ভিক্ষু জীবন যদি আমরা যদি কঠিন দিকে যদি চাই, আমরা যদি জটিলের দিকে চাই, তাহলে আমাদের জন্য জটিল কঠিন, কিন্তু বুদ্ধ যে পাতিমুখ্য অনুসারে বিধিবিধান নীতিমালা অনুসারে যদি আমরা ভিক্ষু জীবনটা যদি ধারণ করি, তাহলে সেটা সেদিক দিয়ে আমাদের জন্য সহজ এবং সেখানে বুদ্ধ একদম স্বাধীনতার একটা প্রতিষ্ঠা করেছিলেন। তাই বাংলাদেশে শিশুদেরকে এভাবে উপদেশ দিয়ে থাকতেন, তোমরা জ্ঞানী নয়, তোমরা জ্ঞানী নও, তোমরা ধ্যান করো না, তোমরা শিক্ষা লাভ করো না, তোমরা তোমাদের জ্ঞানটা চর্চা করো না, যেটা আছে তোমাদের মেধা যেটা আছে তোমরা চর্চা করো না। তাই এভাবে যখন মনের মধ্যে যখন সেরকম কলুষতা এবং আসব আসে, তখন ভিক্ষু জীবনের মধ্যে অনীহা প্রকাশ হয়। তাই এভাবে বুদ্ধের সময় ভিক্ষুরা ইতিমধ্যে শিক্ষাপদগুলো ব্যাখ্যার ক্ষেত্রের জন্য উভয় নিখুঁত হিসেবে শুরু করেছিল, যেহেতু যেগুলো কিছু কিছু ক্ষেত্রে বুদ্ধ শুরুতে যেভাবে লিপিবদ্ধ করে দিয়েছিলেন, পরে সেগুলো ঠিক সেরকম থাকেনি। কেউ কেউ এই বিভিন্ন অনুচ্ছেদ পড়ে এর বলতে চেয়েছে যে বুদ্ধ যদি এমন কাজে বাধা দেননি, কিন্তু তিনি এটি নিয়ে অসন্তুষ্ট ছিলেন, তবে তিনি বিপরীতের অনেক অনুচ্ছেদে কিন্তু এই বিপরীতের দ্বারাই পাওয়া যায়, যেখানে বুদ্ধ তার শিষ্যদের মধ্যে বিনয় জ্ঞানে অগ্রগণ্য উপাধিবাদকে খুবই প্রশংসা করতেন, খুবই প্রশংসার দাবিদার বলে তিনি মনে করতেন। কেননা বুদ্ধের প্রদত্ত শিক্ষাপদগুলো অন্যদের শেখানোর জন্য সেই উপাধিবাদ থেকেই দায়িত্ব দিতেন এবং তার উপরে সেই দায়িত্বটা হস্তক্ষেপ করতেন, কেননা উপাধিবাদেই বিনয় শ্রেষ্ঠ লাভী হিসেবে মাত্র উপাধি পেয়েছিলেন। বুদ্ধের প্রদত্ত শিক্ষাগুলো তিনি একমাত্র সুন্দর করে বোঝাতে পারতেন। আমরা আজকে বিনয়কে যে রূপভাবে পেয়েছি তার বেশিরভাগই সেই উপাধিবাদের অবদান, তাই কৃতিত্ব মূলে রয়েছে তারই অবদান। খুব সম্ভবত বুদ্ধের অনুচ্ছেদে অর্থাৎ বিভাগের মধ্যে বলতে গেলে তিনি চাচ্ছেন যে সেখানে অনৈতিক বিতর্ক এড়াতে ভিক্ষুরা যেভাবে শিক্ষাবোধগুলো অন্তর্নিহিত অর্থকে ধারণ করে নিয়েছে সেটাকেই সেভাবে গ্রহণ করা উচিত। তাই এখানে এমন পরিবর্তন ও পরিবর্তন অবশেষে বিভাগের রূপ নিয়েছিল। তাই শুধু এই সচেতন মন্ডলী প্রচার ভিক্ষু সংঘ আমরা তাই বেশ আত্মবিশ্বাসী হতে পারি যে এইভাবে বুদ্ধ আমাদেরকে যেমন আচরণ করতে বলেছেন, বিভাগের সাথে লেগে থেকে আমরা ঠিক তেমনই আচরণ করেছি। তাই আর যে কতিপয় ক্ষেত্রে পাতিমুখী শিক্ষাবোধের শব্দ বিন্যাস থেকে বিভক্ত
দূরে সরে গেছে। অর্থাৎ দেখি যে সেসব ক্ষেত্রে প্রায় অনিবার্যভাবে তিনি শিক্ষাবোধগুলোর মধ্যে অঙ্গসংগতিগুলো মিটমাটের চেষ্টা করেছেন এবং সেই সাথে শিক্ষাবোধগুলো ও খন্দকের মধ্যকার অসামঞ্জস্য যেগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা চালিয়েছেন, যাতে করে সামগ্রিকভাবে বিনয় বিভক্তি আরো সামঞ্জস্যপূর্ণ এবং পূর্ণাঙ্গ হয়ে ওঠে। এমনটা বিশেষভাবে যেসব শিক্ষাবোধগুলোর ক্ষেত্রে ঘটেছে সেগুলো সংঘকর্মের সাথে জড়িত। স্পষ্টই চূড়ান্ত হওয়ার আগে অনেকগুলো এমন শিক্ষাবোধ রচিত হয়েছিল তাই সংঘকর্মের সাধারণ কার্যপ্রণালী রচিত হওয়ার পরে বিভাগের লেখকরা আগের শিক্ষাবোধগুলো শব্দবিন্যাস থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিল, যাতে শিক্ষাবোধগুলোর সাথে সংঘকর্মের কার্যগুলোর মধ্যে ঐক্যমত বজায় থাকে। তাই এই যে ভিক্ষু জীবন এবং পাতিমুখের মধ্যে যে অঙ্গাঙ্গভাবে একে অপরের সাথে যে একটা সামঞ্জস্য এবং পরিপূরক, পাতিমুখ ছাড়া যে ভিক্ষু জীবন কখনো সুন্দররূপে বা পূর্ণাঙ্গরূপে গঠন হয় না। এই বক্তব্য থেকে এমন যুক্তি দেওয়া সম্ভব যে অত আইনগত বিভক্ত বা শিক্ষাবোধ বিধিবদ্ধ করা হয়েছে সেগুলো মান্য করে এবং সেগুলোকে অনুসরণ করে কোনো ভিক্ষু চলা উচিত। এই বক্তব্য থেকে এমন যুক্তি দেওয়া সম্ভব যে অর্থকথার মোটেও কোনো আইনগত বৈধতা নেই, এমন ভাবে অনেক অর্থকথার মধ্যে দেখা যায়। অর্থকথার সবচেয়ে বিতর্কিত দিকগুলোর মধ্যে একটি তার টিকার বেলার কাঠে, যেটি হচ্ছে বাড়াবাড়ি অন্যব্যাখ্যার প্রবণতা। অর্থাৎ এটি কেবল পৃথিবীর অনুচ্ছেদগুলোর ব্যাখ্যা দিয়েছে যে ক্ষান্ত তাগেনি, বরং সে ব্যাখ্যার উপর ভিত্তি করে ত্রিপিটক যেগুলো বলা নেই সেসব ক্ষেত্রে বিধিনিষেধ আর করে রেখেছে এবং অনুমোদন দিয়ে রেখেছে। এমন প্রবণতা বুদ্ধের উপযুক্ত বক্তব্যকে অমান্য করার সামিল। তবে আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে যে বুদ্ধের পবিত্র শিক্ষাবোধগুলো কেবল নিষেধমূলকই ছিল না, কিছু কিছু ছিল অনুমোদনমূলক এবং উপদেশমূলক। ধর্মবিনে যখন অনেক জাতির মাঝে জড়িয়ে পড়েছে, নতুন নতুন সংস্কৃতির ছোঁয়া পেয়েছে এবং সময়ের বিবর্তনে নতুন নতুন প্রযুক্তির মুখোমুখি হয়েছে,